হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি ক্যালকুলেশন উইথ সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে সেশনটা করব সেটা হচ্ছে ডাব্লিউপি প্র্যাকটিস সেট 2। আমরা অলরেডি প্র্যাকটিস সেট 1 করে ফেলেছি, তো সেখানেও আমরা বেশ কিছু ম্যাথ ভ্যারাইটিস টাইপ অফ ম্যাথ করেছিলাম। তো দেন সেকেন্ড পার্টে আমরা আরও কিছু ভ্যারাইটি টাইপস অফ ম্যাথ করব, যেগুলো তোমাদের আগামী দিনে যে ডাব্লিউপি কনস্টেবল বা এক্সাইজ মেন বা কেপি পরীক্ষাগুলো হতে চলেছে, তো সেগুলোকে তোমাদের হেল্পফুল হবে। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা চলো তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নটাতে বলে দেওয়া আছে, দ্য এভারেজ ওয়েট অফ 8 men ইন বোট ইনক্রিজড বাই 1.5 kg হোয়েন ওয়ান অফ দ্য ক্রিউ হুজ ওয়েজ 60 kg ইজ রিপ্লেসড বাই এ নিউ ম্যান। ঠিক আছে, তাহলে কি বলেছে, দ্য ওয়েট অফ দ্য নিউ ম্যান, মানে অলরেডি একটা বোটে 8 জন ছিল, তো সেখানে একজনকে রিপ্লেস করেছে আরেকজন, যার ফলে কি করেছে, তাদের এভারেজ ওয়েটটা কি করেছে, 1.5 kg বেড়ে গেছে। তাহলে বলেছে যে নিউ ম্যান যেটা যোগ করেছে তার ওয়েট কত। আচ্ছা তাহলে যদি 1.5 kg করে বাড়ে 8 জন ম্যানে, তাহলে কত ওয়েট চেঞ্জ হচ্ছে সেটাকে দেখে নিই। তাহলে প্রথমে ইনক্রিজ ওয়েটটা দেখে নিই। তাহলে ইনক্রিজ ওয়েটটা কি হচ্ছে, আমাদের ইনক্রিজ ওয়েটটা বেরোচ্ছে 1.5 ইন্টু 8। তাহলে এখানে কত হচ্ছে, 8 ইন্টু 8 আর হাফ, 8কে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে 4, তাহলে টোটাল ওয়েটটা বাড়ছে 12 কেজি। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, টোটাল ওয়েটটা বেড়েছে 12 কেজি। এবারে বলেছে কোন মানুষটাকে রিপ্লেস করেছে, যার ওজন ছিল 60 কেজি, তার রিপ্লেস করেছে একটা মানুষ। তাহলে ইনক্রিজ ওয়েটটা যদি এটা বাড়ে, এভারেজ টোটালটা বেড়েছে এটা, তাহলে আর মানুষটা 60 থেকে তাহলে বেড়ে কত হবে, তাহলে নিউ যে ম্যানটা ওয়েট অফ নিউ ম্যান তাহলে কি হবে, ওয়েট অফ নিউ ম্যান হবে তাহলে কি, অলরেডি 60 কেজি যেটা ছিল তার থেকে 1.5 কেজি করে যদি বাড়ে, তাহলে নিশ্চয়ই এই যে পুরো 12 কেজিটা, তাহলে যে নতুন ম্যানটা যোগ করেছিল তার ওয়েট হবে। তাহলে টোটাল ওয়েটটা কত বেরোচ্ছে, যে মানুষটা নতুন যোগ করেছিল 72 কেজি, আর যে মানুষটাকে রিপ্লেস করেছে তার ওজন 60 ছিল, তার 12 কেজি, তার মানে টোটাল বেড়েছে কত, এক্সট্রা বেড়েছে 12 কেজি, এবং 12 কেজি যদি 8 দিয়ে ডিভাইড করি, তাহলে প্রতি মানুষের 1.5 কেজি করে এভারেজ বেড়েছে ওয়েট। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এখানে প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে এ ক্রিকেটার হ্যাড এ সার্টেন এভারেজ অফ রানস ফর হিজ 64 ইনিংস। একটা 64 ইনিংস খেলেছিল, তার মধ্যে একটা সার্টেন রান করে এভারেজ করেছে, রান করছিল। এবার কী হয়েছে, 65তম ইনিংসে সে কী করেছে, 0 রানে আউট হয়ে গেছে। তার ফলে কী হয়েছে, তার টোটাল এভারেজটা, তার মানে 65 ইনিংসের এভারেজ -2 করে কমে গেছে। তাহলে কি বলেছে যে হিজ নিউ এভারেজ অফ রানস, তাহলে তার নতুন এভারেজ রানের যে এভারেজটা সেটা কত আছে। তো এবারে আমরা কিন্তু এখানে জানি না যে তার এভারেজটা কত ছিল, আমরা সাপোজ তার ধরে নিলাম যে প্রথম ক্ষেত্রে তার এভারেজটা ছিল এক্স, তারপরে কত হয়েছে, তার এভারেজটা কমে প্রথমে ছিল মানে 64 ইনিংসে তার এভারেজ কত ছিল, এক্স হয়েছে। এইবার কি হয়েছে, যখন 65 এভারেজ ইনিংস খেলছিল, তখন তার এভারেজটা এই 65 ইনিংসে 0 করার জন্য তার এভারেজটা কমে কত হয়েছে, x-2। তাহলে এখানে কত করেছে, 0 রান করেছে। তার মানে কি, যে টোটাল রান তাহলে কত হচ্ছে, এই 64 ইনিংসে এক্স দিয়ে যদি মাল্টিপুল করি, তাহলে সেটা হচ্ছে টোটাল রান। সেই একই রকমভাবে তাহলে 65 ইনিংসের সঙ্গে x-2 করলে তাহলে কি হচ্ছে, টোটাল রান। তাহলে এই দুটো টোটাল রান তো সমান, যেহেতু এই 65 ইনিংসে 0 করেছিল, তাহলে 64 ইন্টু এক্স ইকুয়াল টু 65 ইন্টু x-2। এইটা যদি আমরা ক্যালকুলেশন বের করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে কত হচ্ছে, 64x ইকুয়াল টু 65x - 130। তাহলে এখান থেকে কি পেলাম, x ইকুয়াল টু 130। ক্লিয়ার, যেহেতু 65টা এদিকে এলে -x -130, তাহলে x ইকুয়াল টু 130। তাহলে এক্স কী পেলাম, 130। তাহলে এই এক্সটা কী বলেছিল, এক্সটা কিন্তু 64 ইনিংসের এভারেজ ছিল। তাহলে আমাদের বের করতে বলেছে কি, তার নিউ এভারেজ। এটা কি বলেছিল, ইনিশিয়াল এভারেজ ছিল তার 130। এইবার আমাদের যদি নিউ, অতএব তাহলে নিউ এভারেজ যদি বের করতে বলে, নিউ এভারেজ বের করতে হলে কী করতে হবে, 130 থেকে এক্স থেকে -2 করতে হবে। তাহলে এক্সের ভ্যালু ছিল 130 -2, তাহলে তার নিউ এভারেজ কত হলো, 128।
তাহলে তার নিউ এভারেজ হলো 128। ক্লিয়ার? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে কি অরবিন স্পেন্ড 75% অফ হিজ ইনকাম অ্যান্ড সেভস দ্য রেস্ট। মানে একটা যে পরিমাণ ইনকাম করছে তার 75% সে কী করছে, স্পেন্ড করছে, বাকি 25% সে সেভ করছে। এবার কী হয়েছে, তার স্যালারিটা ইনক্রিজ করেছে। স্যালারিটা কত ইনক্রিজ করেছে? 20 ইনক্রিজ করেছে। তারপরে কী হয়েছে, 20 ইনক্রিজ করার জন্য সে কী করেছে, তার এক্সপেন্ডিচারটা 10% বাড়িয়ে দিয়েছে। তাহলে কি বলেছে, তার সেভিংসটা কত পরিমাণে বেড়েছে। তাহলে এখানে আমি প্রথমে ধরে নিলাম, প্রথমে কী ছিল তার ইনকাম, ফার্স্ট হিজ ইনকাম আমি ধরে নিলাম, এটা প্রথম। ফার্স্ট হিজ ইনকাম ছিল কত, ফার্স্ট হিজ ইনকাম ছিল ধরে নিলাম 100। তাহলে তার ইনকাম যদি 100 হয় তাহলে তার কি বলেছে 75% স্পেন্ড। তাহলে স্পেন্ড কত হচ্ছিল, স্পেন্ড হচ্ছিল তাহলে কত 75%, যদি 175% করলে 75 কেন, কারণ 100 ইন্টু 75%, 75/100, 100 কেটে তাহলে কি হচ্ছে 75। ক্লিয়ার? এইবারে তাহলে কি আসছে যে তার স্পেন্ড হচ্ছে 75। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এটা কি হচ্ছে স্পেন্ড। আচ্ছা, এটা হচ্ছে স্পেন্ড, তার কত হচ্ছে, স্পেন্ড হচ্ছে 75 এত টাকা। এবার হচ্ছে তার সেভ কত হচ্ছে, তাহলে 75 যদি স্পেন্ড হয়ে যায় তার সেভ হচ্ছে কত 25। এটা প্রথম ক্ষেত্রে বেরোলো, তার যেটা প্রথমে বলে দিয়েছিল। এইপরে কী হচ্ছে, তার ইনকামটা বেড়ে গেছে কত 20%। তাহলে সেকেন্ড ক্ষেত্রে কী হবে, সেকেন্ড ক্ষেত্রে তার ইনকামটা, নাও হিজ ইনকাম কত ছিল, 100 ছিল, এখন কত হয়েছে 120/100। তাহলে এখন স্যালারি হয়েছে 120 টাকা। ঠিক আছে, এইবারে তার এখন স্যালারি হয়ে গেছে 120 টাকা। কিন্তু এরপরে কি বলেছে, কিন্তু তার ইনক্রিজ করেছে কি, তার এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে 10%। তাহলে প্রথমে আগে এক্সপেন্ডিচার কত ছিল, স্পেন্ড বা এক্সপেন্ডিচার কত ছিল, এক্সপেন্ডিচার ছিল আগে ছিল 75%, 75 টাকা। তারপরে সেখান থেকে বেড়ে 75 টাকার উপরে আবার 10% বেড়েছে। তাহলে 75 প্লাস 75 ইন্টু 10/100 এটা বেড়েছে। তাহলে এখানে কত হচ্ছে 75 প্লাস 7.5, তাহলে এটা হচ্ছে 82.5। তাহলে এখন তার এক্সপেন্ডিচারটা কত 82.5, তার ইনকাম কত ছিল 120। তাহলে সেভিং কত, সেভিং, তাহলে সেভিং হচ্ছে কত 120 থেকে 82.5 মাইনাস করব। তাহলে এখানে কত হচ্ছে 82 থেকে মাইনাস করলে এটা হচ্ছে 37.5। তাহলে তার এখন সেভিং কত হচ্ছে 37.5, আগে কত ছিল 25, এখন হয়েছে কত 75। তাহলে আমাদের কি বলেছে, তার কত পার্সেন্টেজ ইনক্রিজ করেছে। এবার আগে কত টাকা বেড়েছে আগে দেখি। আচ্ছা, এখানে এবার দেখো তার সেভিংটা ইনক্রিজ করেছে কত টাকা ছিল 37.5 থেকে আগে কত ছিল 25। তাহলে 37.5 মাইনাস 25 তাহলে কত হচ্ছে 12.5 বেড়েছে। এইবার কি করেছে, আমাদের কিন্তু পার্সেন্টেজ বের করতে বলেছে। পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে পার্সেন্টেজে বের করতে হলে কী করবো আমরা, 12.5 টাকা বেড়েছে কত টাকার উপরে, 25 টাকার উপরে। পার্সেন্টেজ করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 12.5, এটা 2 আর এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত 50। তাহলে তার পার্সেন্টেজটা কত বেড়েছে, তাহলে তার 50% সেভিং বেড়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা দেখো। এখানে একটা রেশিও দিয়ে একটা বলে দিয়েছে যে একটা টিক যার দাম ছিল 192 টাকা পার কেজি, সেটাকে মিক্সড করা হয়েছে কার সঙ্গে, একটা 150 টাকা পার কেজিতে একটা চায়ের সঙ্গে মিক্সড করা হয়েছে। এরপরে কী হয়েছে, এই দুটো মিক্সচারকে সেল করা হয়েছে। সেই সেলটা কত টাকাতে করা হয়েছে, 194 টাকা 40 পয়সা বিক্রি করেছে, কত 20% প্রফিটে বিক্রি করেছে। এইবারে কি বলেছে, তাহলে এই যে দুটো চা মেশানো হয়েছিল 192 টাকা কেজি 150 টাকা কেজি, তাদের রেশিও কোন রেশিওতে মেশানো হয়েছিল, যার ফলে এই যে এইটা 194 টাকা বিক্রি করার পার কেজি বিক্রি করে 20% প্রফিট থাকছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করবো, মিক্সচার অ্যালিগেশন দিয়ে করবো। মিক্সচার অ্যালিগেশন কীভাবে করবো, তাহলে প্রথমে এটা ফার্স্ট ব্লেন্ড, এটা সেকেন্ড, মানে এটা প্রথম চা, এটা সেকেন্ড চা। তাহলে প্রথম চাটার প্রাইস ছিল কত 192,
সেকেন্ড চারটার প্রাইস ছিল 150। আচ্ছা, এইবারে যে টাকাটা বিক্রি করছে সেটা আমরা এখানে মিডিলে করব, দেন আমরা ক্রস মাইনাস করে যে রেশিওটা বেরোবে সেটা যে ভ্যালুগুলো বেরোবে সেটা রেশিও করে পুরো কোন রেশিওতে মেশাবো সেটা বেরোবে। এইবার দেখো এখানে তাহলে কত হবে মিডিলে 194.40। কিন্তু মিক্সচার অ্যালিগেশনের একটা নিয়ম আছে যে এই মিডিলে যে নাম্বারটা বসবে সেটা কিন্তু এই দুটোর মিডিল ভ্যালু হতে হবে, কিন্তু এখানে দেখো অলরেডি বেশি আছে। এটা কেন বেশি আছে? কারণ এটা 20% বিক্রি করেছে 20% প্রফিটে, কিন্তু এইগুলো কি কস্ট প্রাইস, তাহলে আমাকে রেশিওটাও কিন্তু কস্ট প্রাইসের উপরেই করতে হবে, তাহলে সেই হিসাবে রেশিওটা পাবো। তাহলে এখানে এইটা কী দেওয়া আছে? এসপি দেওয়া আছে, তাহলে এখান থেকে সিপি বের করতে হলে কী করবো? 100 ডিভাইডেড বাই 120, তাহলে জিরোর ভ্যালু কোনো দাম নেই, তাহলে এটা যদি আমরা তুলে দিই তাহলে এখানে কত হচ্ছে 10, তাহলে এই জিরো কেটে গেল, এগুলো 12 দিয়ে এটাকে ডিভাইড করবো, 12 1 6 2, তাহলে এখানে কত বেরোচ্ছে? তাহলে এটা বেরোচ্ছে 162। এইবার এটা তো বুঝতে পেরেছো মিডিলে কীভাবে 162 বেরোলো। এইবার তাহলে আমি এটাকে পুরোটা ক্লিয়ার করে এখানে জাস্ট লিখছি যে 162। এইবার কোনাকুনি মাইনাস করব, তাহলে এখান থেকে 162 থেকে 150 মাইনাস করব, কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে 12। এবার 192 থেকে 162 মাইনাস করলে এখানে কত হচ্ছে? 30। তাহলে এই দুটো রেশিও বের করব, তাহলে এই দুটোকে যদি কাটাকুটি করি তাহলে 6 2 জার, তাহলে 6 5 জার, তাহলে রেশিওটা কত হলো? 2:5। তাহলে আমরা এই দুটো মিক্সচারকে 2:5 রেশিওতে যদি মিক্সড করি বা ব্লেন্ড করি তাহলে 194 টাকা 40 পয়সা পার কেজি করে যদি বিক্রি করতে পারি তাহলে তার প্রফিটটা কত হবে? 20%। ঠিক আছে। আচ্ছা, এইবার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে এ মেন অ্যান্ড ওমেন ওয়ার্কিং টুগেদার ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন 18 days। একটা কাজ 18 দিনে করতে পারছে ম্যান এবং ওমেন একত্রে। এবার কি করেছে? তাদের একটা কাজের মানে তারা স্কিল ইন ডুইং ওয়ার্ক ইন দ্য রেশিও 3:2, মানে তাদের কাজের এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে 3:2। এবার কী করেছে? যখন বলেছে হাউ মেনি ডেজ, একটা মেয়ে যদি কাজটা করে তাহলে ওই কাজটা শেষ করতে কতদিন লাগবে, তাহলে এটা এফিসিয়েন্সি রেশিও দিয়ে রেখেছে কত? এফিসিয়েন্সি রেশিও দিয়ে রেখেছে 3:2। 3:2 কার দিয়েছে? ম্যান অ্যান্ড ওমেন। এটা ম্যান, এটা ওমেন, মানে একটা কাজ এফিসিয়েন্সি 3:2 দিয়ে দিয়েছে। তাহলে এবারে বলেছে 18 দিনে করেছে, তাদের টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি 5। এইবার বলেছে এই 5 এফিসিয়েন্সি নিয়ে কাজটা করছে কত? 18 দিনে। এইবার কি বলেছে? ওমেনটা কাজ কত দিনে করবে? ওমেনের এফিসিয়েন্সি কত? ওমেনের এফিসিয়েন্সি 2। তাহলে 2 যখন হবে তখন কাজটা কত দিনে কমপ্লিট হবে? তাহলে 5 যখন হচ্ছিল 18 দিনে, তাহলে এক যদি এফিসিয়েন্সি থাকে তাহলে কত হবে? 18/5 দিনে, 18 × 5 দিনে কাজটা শেষ হবে। যদি এফিসিয়েন্সি কমে যায় তাহলে তার কী হবে? টাইমটা বেশি লাগবে। এইবার কি হচ্ছে? এক যখন এফিসিয়েন্সি ছিল তখন 18 × 5 দিন কাজ লেগেছে, তখন 2 হচ্ছে, তার মানে কি এফিসিয়েন্সিটা বাড়ছে, তার মানে ডেটা কমবে, ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে? 2 9 জার, 9 5 জার 45। তাহলে ওমেন কাজটা করবে 45 দিনে। এইবার যদি এখান থেকে ম্যান কাজটা করতে পারতো তাহলে এটা কে করছে? এটা ওমেন করছে। এবার যদি আমাকে ম্যান বের করতে বলতো তাহলে কি করতাম আমরা? তাহলে 18 × 5 ডিভাইডেড বাই 3, কারণ ম্যানের এফিসিয়েন্সি ছিল 3, তাহলে 6, তাহলে কত হচ্ছে? 30 দিনে। তাহলে যে কাজটা ম্যান 30 দিনে করবে ওমেন করবে কত? 45 ডেতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ডেটে আমি আবার তোমাদের মানে কি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সেশনটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওতে, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলো না। তো গুড বাই বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ।